সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় চলমান রাজনীতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন আমাদের রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক, তিনি রয়েছেন আমার একেবারেই ডানে, এবং সঙ্গে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। হাসান আল মামুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা পরিচয় শেষ করলাম। কর্নেল আব্দুল হক, প্রথমেই আমি আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই, দর্শকদের কাছে আপনাকে উপস্থিত করতে চাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনার প্রথমেই আপনার কাছে প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগের পতনের প্রায় 8 মাস পার হতে চলল। পতনের পর দেশ এখন অনেকটাই নির্বাচনের পথে রয়েছে। নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কবে কখন। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অক্টোবরে তারা তফসিল ঘোষণা করবে। এইরকম প্রস্তুতি তাদের সামনে, এবং সেই প্রস্তুতিকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা বিতর্ক শুরু হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে। অর্থাৎ কেউ চাইছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কেউ চাইছে না, এবং এ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও কারোর ভেতরে প্রশ্ন আছে। সব কিছু মিলে এর ভিতরে আবার একটা বিষয় নিয়ে আলোচনা এসছে, আমরা সেই আলোচনায় পরে যাব। সেনাপ্রধানের আলোচনার বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনায় যাব। তো এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের যে বিষয়টা, পক্ষে বিপক্ষে নানা রকম মত আছে। আবার এর ভিতরে কেউ কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, কঠিনভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সব কিছু মিলে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান টিভির এই টেবিল টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এবং আজকের এই সাবজেক্টটা অত্যন্ত ব্যাপক একটা সাবজেক্ট। আমি এক কথায় বলবো, যে দলটি এদেশের মাটিতে তৈরি নয়, এই দলটি প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। একটা প্রতিবেশী দেশ চাচ্ছিল যে কোনো মূল্যে এই তৎকালীন ইস্ট বেঙ্গল, পরবর্তীতে ইস্ট পাকিস্তানকে যাতে তাদের দেশের অংশ হিসেবে বানানো যায়, সেই অংশ হিসেবে বানানোর জন্য তারা সুকৌশলে অনেক স্টেপ একটার পর একটা নিয়েছেন, প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছেন, এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে। আর সেই প্ল্যান প্রোগ্রামের অন্যতম কারিগর, অন্যতম আউটপুট হলো আওয়ামী লীগ এবং এর যত অঙ্গ সংগঠন আছে। এই দলটার কোনো নীতি নাই, এই দলটার কোনো আদর্শ নাই, এই দলটার ভালো নীতি নাই, ভালো আদর্শ নাই, মানবিকতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই। এই দলটা হলো খাও দাও, মারো, কাটো, দেশ ধ্বংস করে দাও। তাদের সংবিধানে অনেক কিছুই লেখা থাকে, কিন্তু আদর্শিক কোনো লেখা আপনি পাবেন না। একটা পাঁচমিশালি ককটেল টাইপ একটা জিনিস। অর্থাৎ 1947 সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে 2টি দেশে পরিণত হয়েছিল, পাকিস্তান এবং ইন্ডিয়া। অ্যাকচুয়ালি তাদের রিপাবলিক অফ ইন্ডিয়া। ভারত বললে আবার তাদের অখণ্ড ভারতের সমর্থক হয়ে যায় আর কি। এই 2টা দেশ হয়েছিল কিসের ভিত্তিতে? আদর্শের ভিত্তিতে। একটা হলো হিন্দুত্ববাদের আদর্শ, আরেকটা হলো ইসলামী আদর্শ, তাই তো? এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। কেননা এর আগে আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডে প্রতিনিয়ত হিন্দু জনগোষ্ঠী মুসলমান ক্ষুদ্র জনগোষ্ঠীর উপরে আক্রমণ করত ব্রিটিশরা আসার পর, এবং মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ পরিকল্পনা তারা সবসময় চলছিল, এখনো চলছে। আপনি ইন্ডিয়ার সেই সময়ে যে রায়ট করেছে, সেই ভয়াবহ রায়ট কিন্তু এখনো হচ্ছে। এখনো আপনি হোলি খেলার অনুষ্ঠানে আপনি দেখতে পেয়েছেন মুসলমানদের মসজিদ 13টা না 14টা ভেঙে দিয়েছে, ঢেকে রেখেও উপায় ছিল না। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আপনি নামাজে যাবেন, তোদের অসুবিধা কি? তোদের হোলি খেলতে অসুবিধা কি? তোরা নারী পুরুষ মিলে গলাগলি ডলাডলি করে রং ছিটাছিটি কর, তোদেরটা কর, কিন্তু তোদের মুসলমানদের নামাজ পড়তে দিতে তোদের অসুবিধা কোথায়? তার মানে কি? দে আর ইনটলারেন্স। তারা ইসলাম ধর্মটাকেই তাদের দেশে রাখতে চায় না। এবং
তাদের মন্ত্রীরা, তাদের নীতি নির্ধারকরা কিন্তু অহরহ বলে আসছে যে এই দেশে মুসলমান কোনো থাকতে পারবে না। এটা প্রকাশ্য, গোপনীয়তা নাই। চরমপন্থী সাম্প্রদায়িক একটা দেশ, সেই দেশের সাপোর্টার, সেই দেশের প্রোডাকশন হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগও ওই বিজেপির কিংবা আরএসএস এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এদেশে তারা 1971 সালের পরে শুরু করেছিল, সফল হয় নাই। 3.5 বছরের পরে জনগণ শেষ করে দিয়েছে। আবার একটা সময়ে তারা রিভাইভ করেছে, রিভাইভ করে এসে আরো ভয়ঙ্কর রূপে তারা আবির্ভূত হয়েছে। সেই ভয়ঙ্করের রূপ আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের সহ আলোকও দেখেছে, সবাই দেখেছে। এই দেশের তারা শুধু মাটি চায়, এই দেশের মানুষ চায় না। এই দেশের মাটিটা থাকলে কেন জানেন, এই আওয়ামী বাটপাররা থাকবে, চোরেরা থাকবে, বদমাইশরা থাকবে, লুটেরেরা থাকবে, এরা থাকবে, আর কেউ থাকবে না। আর এর উপর দিয়ে ইন্ডিয়া তাদের দিল্লি আর আগরতলা, তাদের দিল্লি আর আপনার সেই 7 সিস্টারের সাথে একেবারে মাঝখানে একটা জাস্ট একটা ল্যান্ড তারা পেয়ে গেল। সেই পরিকল্পনা বাস্তবায়ন আল্লাহ করতে দেয় নাই, আল্লাহ করতে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন করতে দেয় নাই। কেন, সবকিছুর একটা সীমা পরিসীমা আছে। আল্লাহ বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, তাদেরকে ধ্বংস করে দেন। যে কোনো মানুষ, যে কোনো সংস্থা যদি সীমা লঙ্ঘন করে, দেখবেন যে একসময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এবং শতাব্দীর ইতিহাসে, বাংলাদেশের এমন জঘন্য, এমন খারাপ দল, এমন নিষ্ঠুর দল, এমন হত্যাকারী দল, এমন খুনি দল, এমন লুটেরা দল আর পৃথিবীতে দ্বিতীয় একটা পাবেন না। যেই দলের টপ টু বটম শুধু মিথ্যা কথা বলে, যে দলের টপ টু বটম মানুষ হত্যা করার জন্য প্রস্তুত থাকে, যে দলের টপ টু বটম মানুষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারে, যে দলের টপ টু বটম নারী নির্যাতনের জন্য, নারীদের শ্লীলতাহানির জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, অর্থাৎ নারীদেরকে বলে তাদের সম্পদ আর কি, নিজস্ব ব্যবহারের সম্পদ। আবার সেই দলের নারীরাও একইভাবে প্রস্টিটিউটের মতো তাদের নেতাদের সাথে ব্যবহৃত হয়। আমি কিন্তু রোজার দিনই কথাগুলো বলছি, আপনিও জানেন, আমিও জানি, এবং আমার সহআলোচকরা জানে। এই ব্যাপারে কারো দ্বিমত নাই। তারা যে প্রস্টিটিউট হিসেবে ব্যবহার হয়, তারা নিজেরাই বলেছে আমাদের নেতাদের টেবিলে, নেতাদের বিছানায় না গেলে আমাদের কোনো প্রমোশন হয় না, ইডেন কলেজ সব জায়গায়। তো এমন একটা দল, যে দল হাজার হাজার লোককে নৃশংসভাবে খুন করলো, যে দল হাজার হাজার লোককে গুম করলো, যে দল হাজার হাজার লোককে নৃশংসভাবে আহত করলো, যে দল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার ইত্যাদি তৈরি করে, জঙ্গি নাটক তৈরি করে অসংখ্য ইয়াং ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদেরকে হত্যা করলো, অনসংখ্য আপনার আদর্শবান ইসলামপন্থী মহিলাদেরকে তারা জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, জামাতের মতো একটা দলকে, তাদের টপ ক্লাসের নেতাদেরকে হত্যা করেছে ফাঁসির কাষ্ঠে ঝুলে বিনা বিচারে, বিনা মিথ্যা সাক্ষী প্রণয়ন করে। তাদের দলকে 16 বছরের কোনো অফিস করতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হয়েছে। কোনো জায়গায় তারা এক জায়গায় মিটিং করলে সেটাকে জঙ্গি মিটিং বলে, গোপন মিটিং বলে এগুলো ধ্বংস করে দিয়েছে। এমনকি বিএনপির প্রতি হাজার হাজার মামলা দায়ের করে, লক্ষ লক্ষ কোটি কোটি মামলা দায়ের করে, আপনাকেও করেছে, আমাকে করেছে, ওকেও করেছে, পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে। সেই দলটিকে আপনি কিভাবে প্রমোট করতে চান? সেই দল নিষিদ্ধ তো হবেই। সেই দল শুধু নিষিদ্ধই নয়, সেই দল শুধু নিষিদ্ধই নয় সিরাজ সাহেব, সেই দলকে প্রত্যেকটা এই সন্ত্রাসীকে দ্রুত বিচারের মাধ্যমে, তারা যেভাবে ফাঁসি দিয়েছে ওইভাবে নয়, বিচারের মাধ্যমে সব কিছুতে একটা একটা করে ডেইলি লাখ লাখ আপনার বিচার হবে, ওপেন ফোরামে বিচার হবে। মানিক মিয়া ইবনের বড় বড় রাস্তাগুলো বিচার আর শাসন বসবে, একজনের অপরাধী প্রমাণ হবে, ওইখানে তাদের ফাঁসি হবে। এটা আমি একজন এদেশের নাগরিক হিসাবে, এদেশের ভুক্তভোগী হিসাবে আমার এটা দাবি, এবং এই দাবিটা ডক্টর ইউনূস যত দ্রুত কাজ করবে, এই দাবিটা পালন করে তারপরে আপনি নির্বাচন দেন, নির্বাচনে কোনো অসুবিধা নেই, কারোই কোনো অসুবিধা নেই। এর পরেও যদি, এই বিচারকাণ্ডের পরেও যদি আওয়ামী লীগ নামে এই বাটপারের দল উজ্জীবিত হতে চায়, জনগণ যদি তাদেরকে উজ্জীবিত করতে দেয়, তাহলে থাকবে, অসুবিধা নাই। এই বিচার আচারের পরে, এর আগে না। নির্বাচন হবে নির্বাচনের টাইমে, ঠিক আছে? তো এইটা হলো আমার প্রাণের দাবি, শুধু আমার নয়। আপনি আজকে গণভোট দেন না, একটা গণভোট দেন, গণভোট দিয়ে দেখবেন। আপনি এই গণভোট দিতে কিন্তু আজকাল আপনার ভোট টোট লাগে না, ভোট কেন লাগে না? আপনার সবার আগে মোবাইল আছে, মোবাইল নাম্বার, আইডি কার্ড আছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে 2টা ভোট দিতে পারবেন না, আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে দিতে পারবেন?
আইডি কার্ডের, ন্যাশনাল আইডি কার্ড আছে, সবাই তো ভোটার, তো আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি একটা গণভোট নিতে কয়দিন লাগে রে ভাই? নাহলে 10 দিনই লাগলো, 10 দিনই সময় দেন, ইয়েস ওর নো দিল যে আপনারা কি আওয়ামী লীগ নিষেধ করতে চাচ্ছেন না জীবিত রাখতে চাচ্ছেন। এটা কি খুব কঠিন কাজ? এটা কি কোনো টাকা পয়সা খরচ হবে? এটা কি কোনো টাকা পয়সা খরচ হবে? হবে না। তাহলে কাজটা করতে কষ্টটা কোথায়? কার এত প্রাণের গভীরে এত মায়া দয়া? সে তাহলে সেই আওয়ামী ফ্যাসিস্টের চেহারাও বুঝে না, সে আওয়ামী ফ্যাসিস্টের সেই কঠিন তাদের যে ব্যবহার, সেই ব্যবহারের সম্মুখীন হয় নাই। কোথায় কত অফিসারদেরকে বাইর করে দিত, কোথায় কত চোর বাটপার গোপালগঞ্জের ফকির যাতে আছে সবগুলোকে আইনা বিভিন্ন জায়গায় ঢুকাইছে, পুলিশে ঢুকাইছে, 100% গোপালীদেরকে ঢুকাই দিচ্ছে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন জায়গায়। এটা কি তাদের মগের মূল্য? এটা কি তাদের বাপের সম্পত্তি? হাসিনা 14 গোষ্ঠী ফকির ছিল আগে, কোন নাকি হিন্দুদের বংশধর তারা, আবার এটারে বানাইছে কি সৌদি আরব না ইয়ার পর। মিথ্যা আর মিথ্যা। হাসিনা একটা বাটপার, তার দলের সব গোষ্ঠী 14 গোষ্ঠী বাটপার, মিথ্যাবাদী। আমি কিভাবে বলবো ভাই, রোজার মধ্যে দাঁড়িয়ে আছে, আমার 62 বছর বয়স, এই বয়সে এসে আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন এটা কতটুকু কষ্টের ভিতর থেকে আপনি বলতে পারেন। আজকে পত্রিকায় পড়ে দেখেন, সেই মায়ের কান্নাগুলো দেখেন, স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে মারা হচ্ছে। এগুলোকে যারা বলে এদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের বিচার করেন আগে। যখনই দেখবেন আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতেছে, তখন ধরে নিতে হবে তারা ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল। ধরে নিতে হবে তারা এই দেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব সঠিকভাবে চায় না। ধন্যবাদ কর্নেল আব্দুল হক, আপনি আপনার মতো করে যথেষ্ট বলেছেন। আমরা যে প্রশ্নের জবাব চেয়েছিলাম সেই জবাব আমার কাছে মনে হয় যে খুব পরিষ্কার। আমরা খানিক লম্বা আলোচনায় আপনার কাছ থেকে শুনেছি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর মামুন। আমরা আপনার কাছে আসতে চাই, আপনার কাছে আমরা একই প্রশ্ন রাখছি যে আওয়ামী লীগের যে অংশগ্রহণের ব্যাপারে যে পক্ষে বিপক্ষে নানা মত আছে, সেই ব্যাপারে আপনি আপনার দল বা আপনার অবস্থান কি, সেটা একটা ব্যাপার। সাথে সাথে আরেকটা প্রশ্ন করব যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আপনারা সম্ভবত গতকালই গণস্বাক্ষর এবং গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেক্ষেত্রে আপনাদের আগের দিন বিক্ষোভ মিছিল করেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের অবস্থান খানিকটা পরিষ্কার। তারপরেও আপনার কাছ থেকে এই ব্যাপারে একেবারেই বিস্তারিত শুনতে চাইব। শুরু থেকেই 5 আগস্টের পরেই প্রথম যে আলাপটি আসে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে রাজনীতি করবে কিনা ভবিষ্যতে। এবং আমার একদম স্পষ্ট মনে আছে, হাসনাত 1-2টা বক্তব্যে বলেছিল, হাসনাত আব্দুল্লাহ 1-2টা বক্তব্যে বলেছিল যে আওয়ামী লীগের রাজনীতি আর করতে দেওয়া হবে না। তার চেয়েও বড় বিষয় হচ্ছে একমাত্র পলিটিক্যাল পার্টি হিসেবে গণ অধিকার পরিষদ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে এর পূর্বে, এবং গতকালকে এবং পরশুদিনও বলেছে আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না, যাবে না। এটা কেন বলছি আমি? এটা হচ্ছে যে বিভিন্ন রকম আলাপ আসছে, ইনক্লুসিভ আওয়ামী লীগ কিংবা স্বচ্ছ ভালো আওয়ামী লীগ। আপনি ভালো আওয়ামী লীগ কাকে বলবেন? একজন মানুষকে 5 জনে মিলে হত্যা করা হলো, একজন দুইজন 2 পায়ে ধরলো, 2জন 2 হাতে ধরলো, আরেকজন গলায় ছুরি দিল। যদি আদালত যদি রায় দেয়, তাহলে কি এই 5 জন থেকে একজনকে শুধুমাত্র ফাঁসি দিবে না 5 জনকে দিবে? বক্তব্য পরিষ্কার, 5 জনকে কি করবে? ফাঁসির রায় দিবে। তার মানে এই যে বিগত 15 বছর বিচার বহির্ভূত হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো, এছাড়াও যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে ক্রসফায়ারের যে লুকমান, কক্সবাজারের যে লুকমানকে নৃশংসভাবে হত্যা করা হলো। এবং সর্বশেষ আমি যদি বলি যে বিএনপির 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের সংগঠনের যাত্রা 2018 সালে, সেই জার্নিটা খুব বেশি না, অল্প। এমন কোনো নেতাকর্মী বাকি নেই যারা 20 থেকে 30 বার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলার শিকার হয় নাই। এবং এইখানে কেউ বাকি নেই আমাদের যে আমরা কেউ জেল কাটি। আপনাদের সংগঠনের নুরুল হক নূর, রাশেদ খান, আমি এবং আজকে যারা নাগরিক পার্টির যারা আজকে দায়িত্বে আছে, যেমন আক্তার হোসেন, আসিফ মাহমুদ, এরাও আমাদের ছাত্র সংগঠনে ছিল। এখান থেকেই তারা জেল কেটেছে। ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা জেল কেটেছে।
আমার বক্তব্য একদম পরিষ্কার, একদম আওয়ামী লীগের কমিটি ধরে ধরে যারা আওয়ামী লীগের কমিটিতে ছিল, এই প্রত্যেকটা কমিটি গোয়েন্দা সংস্থাদের কাছে আছে, এই কমিটি ধরে ধরে এরা যাতে অদূর ভবিষ্যতে অন্ততপক্ষে এই জেনারেশন, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের জেনারেশন আমরা যতদিন বেঁচে আছি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেব না। এবং এই আওয়ামী লীগের পক্ষে শুধু সেনা প্রধান নয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি আওয়ামী লীগের পক্ষ নেয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তাব দেয়, তাহলে আমরাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিট্রে করব। প্রয়োজনে আমরা আবার পুনরায় বিবেচনা করব যে আগামী দিনে বাংলাদেশ আমরা কিভাবে নিয়ে যাব। কারণটা হচ্ছে এই সরকারকে আমরা আমাদের রক্তের উপর দিয়ে বসিয়েছি। 2000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাদের উপর দিয়ে এই রক্ত, এই মানুষগুলো জীবন কারা নিয়েছে? এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে আপনি ইনক্লুসিভ করবেন, সেটা কিভাবে, কোন প্রক্রিয়ায় এবং কার মাধ্যমে আপনি সেখানে ইনক্লুসিভ করবেন? যারা এখন পর্যন্ত স্টিল নাও, যারা এখন পর্যন্ত তাদের যে অপরাধ সেটি স্বীকার করে নাই, এদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে নাই। শেখ হাসিনা এই বাংলাদেশে এসেছিল তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে, এবং সেই পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েই সে 2000 মানুষের বুকে গুলি চালিয়ে সে এখন তার স্বামীর দেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে প্রবঞ্চনা করছে এবং এই দেশকে উস্কে দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের যে রাষ্ট্রদূত তার যে বক্তব্য, এবং আমরা এও দেখেছি, আমাদের কাছে বক্তব্য এসেছে, আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মাধ্যমে দেখেছি, আমাদের সেনা প্রধান তিনি বলেছেন ইনক্লুসিভ আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগকে এনে নির্বাচনে অংশগ্রহণ করানো। ইটস কোয়াইট ইম্পসিবল মিস্টার জেনারেল, ইট কোয়াইট ইম্পসিবল। কারণ আপনি যখন এই সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন শেখ হাসিনা আপনাকে রিক্রুইট করেছিল। এই ছাত্র জনতা আপনাকে রিক্রুইট করে নাই, আপনি আওয়ামী লীগের রিক্রুইটেড সেনা প্রধান ছিলেন। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে শেখ হাসিনাকে হটিয়েছি, আপনি হটান নাই। আপনি যদি শুরু থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী যদি শুরু থেকে ছাত্র জনতার পক্ষে দাঁড়াতো, একটা লাশও বাংলাদেশে পড়তো না, বিনা রক্তপাতে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। সেনাবাহিনী সেই পক্ষটা নেয় নাই, কারফিউ জারি করেছিল সেনাবাহিনী, তখন রাস্তায় রাস্তায় আন্দোলনকারীদেরকে পিটিয়েছে, এই রাস্তাঘাট সবকিছু ক্লিয়ার করেছে এই সেনাবাহিনী। সুতরাং আপনি সেনা প্রধান হয়ে এই ধরনের প্রস্তাব আপনি দিতে পারেন না। সেই প্রস্তাব বল প্রয়োগভাবে হোক কিংবা সামান্য আলোচনার মাধ্যমে হোক, ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো ওয়েতেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া যাবে না, এবং আমরা দিব না। যতদিন বেঁচে আছি, অন্তপক্ষে এই জেনারেশন, জেড জেনারেশন, এই জেনারেশন কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। জি হাসান আল মামুন, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক বলেছেন। আপনার কথা থেকে কর্নেল আব্দুল হক, আমি আপনার কাছে আসি হাসান আল মামুনের আলোচনার রেশ ধরে। তিনি অলরেডি সেনাপ্রধানের বিষয়টা নিয়ে চলে এসেছেন। এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। সেনাপ্রধানের সাথে একটা বৈঠকের বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সেই বৈঠকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে খানিকটা দোষারোপ করে বলেছেন তিনি নাকি, অর্থাৎ সেনাপ্রধান নাকি ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার ভাষায় খানিকটা জোরাজুরির কথাই বলেছেন। এ নিয়ে নানামুখী আলোচনা চলছে, আপনি নিশ্চয়ই জানেন সমস্ত সব কিছু। অনেকেই বলছেন, এই আলোচনার ভেতরে অনেকেই আবার দ্বিমত পোষণ করছেন খানিকটা এইভাবে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, এবং এটা একেবারেই সেনাবাহিনীকে নিয়ে প্রকাশ্য একটা ষড়যন্ত্র, এবং যেটা দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার, সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা, সমস্ত সব কিছুর জন্য মারাত্মক রকমের ক্ষতির কারণ। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? একেবারে সোজা একটা জিনিস দেখেন, আমরা এখানে আপনার অনুষ্ঠান শুরু করলাম, তাই না, লাইভে। এই লাইভে আসার আগে আমরা বসছি না এক জায়গায়, বসে বিভিন্ন প্রসঙ্গিত আলাপ করেছি, কত কথাই তো বলেছি। সেখানে অপ্রাসঙ্গিকও বলেছি, প্রাসঙ্গিকও বলেছি,
সেখানে তার বাজ বিচার নাই। আপনার হাসান আল মামুন কিছু কথা বলেছে, আমি বলেছি, আপনি বলেছেন। আমরা যখন প্রাইভেটলি কিছু কথা বলি সেই কথাগুলো কিন্তু আসলে অফিসিয়াল না, আলোচনার মধ্যে আমার বলতেই পারেন। এক, দ্বিতীয়ত সেনা প্রধান কিন্তু কাউকে ডাকে নাই, সেনা প্রধান ডেকে কাউকে কোনো মন্তব্য করার জন্য ডাকে নাই। সেনা প্রধানের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেনা প্রধান একজন মহৎ একটা তার উদারতা দিয়ে, সেনা প্রধানের এগুলো এদের সাথে এই বাচ্চাদের সাথে এই ব্যাপারে কথা বলা কথা নয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এত জোরে সোরে হাসান আল মামুন যেভাবে সামরিক বাহিনীর সমালোচনা করলো, আমার অত্যন্ত প্রিয় ছোট একটা ছেলে, আমার মেয়ে, আমার সন্তানের বয়সী, তারা আসলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে কোনো ওয়াকিবহাল না, তাদের জ্ঞানটা নাই, একেবারেই জ্ঞান নাই। আজকে এখানে বসে আছি এবং হাসান আল মামুন বসে আছে, কথাটা তো সহজ নয় যে একেবারে তোমাদের 36 দিনের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা মিলিটারির লোকেরা, অবসরপ্রাপ্ত লোকেরা, তোমরা করেছো 36 দিন আন্দোলন, আমি যে 15 বছর আমি করেছি 15 বছর ধরে আন্দোলন করেছি। আমার মতো এরকম অসংখ্য অফিসার হাসিনার নেক নজরে পড়ে আমরা কিন্তু বাইরে চলে আসছি। বিডিআর হত্যাকাণ্ডের কারণে আমরা কিন্তু যুদ্ধ করেছি একটা ফেসিস্টের সরকারের বিরুদ্ধে। তোমরা এত বড় বড় কথা বলেছো, তোমরা কি মনে আছে যখন 100 সেঞ্চুরি হয়েছিল দর্শনের, তখন কিন্তু কথা বলতে পারো নাই। জেনারেল আজিজের যখন অপকর্ম হয়েছে তখন কিন্তু কথা বলতে পারো নাই। সেই সময় না, আমি বলছি এভাবে বলতে পারো নাই। একেবারে একটা প্রতিষ্ঠানকে, একটা প্রতিষ্ঠানের প্রধানকে তোমরা কিন্তু এভাবে জোরে গলায় বলতে পারো না। মনে রেখো, এই দেশ স্বাধীন করেছে কিন্তু আর্মি, কোনো কারো মুখের ভাষণে স্বাধীন হয় নাই, যুদ্ধ করতে হয়েছে। কারা যুদ্ধ করেছে? সেনাবাহিনী যুদ্ধ করেছে। ডোন্ট ফরগেট দ্যাট। শুধু সেখানেই নয়, শেখ মুজিবের যখন স্বৈরাচারী শাসন চলছিল পুরো দেশে, জনগণ যখন একটা কথা বলতে পারতো না, সেই সময় কিন্তু আর্মি আসছে তোমাদেরকে মুক্ত হয়ে। কিন্তু ভুলে গেছো তোমরা, ভুলে যেও না। এরপরে একটার পর একটা দেশের ক্রান্তি লগ্নে আজকে কিন্তু এই সেনাবাহিনী দাঁড়িয়েছে। শুধু এইখানে নয়, দেশের যে কোনো প্রয়োজনে তোমরা 5ই আগস্ট সবাই দৌড়ে এই সেনাবাহিনীর কাছেই তো গেছো, ওই অন্য কোথাও তো যাও নাই। কেন? সেনাবাহিনীর একটা আশার ভরসার স্থল। তোমরা এইটাও মিটিংয়ে বলেছ যে এই মুহূর্তে সরকার সেনাবাহিনীর দরকার, সেটা তো ভুলে যাও নাই। তার মানে কি, সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা, ভালোবাসা। এখন তুমি যেটা চাও, এই মুহূর্তেই চাও, ওইটা আমি মনে করতেছি যে না, এটা আমি করলে আমার বিপদ হবে। আমি যদি এই উপকার করতে যাই হাসান আল মামুনকে, এই মুহূর্তে যদি যাই তাহলে আমারই মাইরে ফেলবে। তুমি কি সেই রিস্ক নিবা? কখনো নিবা না। যে আমি তোমার যদি এই উপকারটা করতে চাই, আমি যদি আপনাকে এই উপকারটা করতে যাই, আমি মৃত্যুর সম্মুখীন, আমাকে হত্যা করা হবে, তাহলে আমাকে টাইম বুঝে আপনাকে হেল্প করতে হবে, সেই ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। দ্যার ইজ এ কল টেকনিক, হ্যাকমত। সেই হ্যাকমতটা ব্যবহার করতে হবে। তোমরা আসলে বয়স কম, তো বয়সের কারণে অনেক কিছুই আমরা আবেগের চোখে দেখি। কেননা সেনাপ্রধানের এখন প্রথম দিন হাসনাত আব্দুল্লাহ যে বিবৃতিটা দিল, একেবারে অপরিপক্কতার সাথে। শোনেন, এই বাচ্চাগুলো এই ছাত্র অবস্থায় তারা যে রিস্ক নিয়েছে, জীবনের রিস্ক, তাদের ইমোশনাল হওয়ারই কথা। তারা যে রক্ত দেখেছে চোখের সামনে, যে হত্যাকাণ্ড দেখে, নৃশংসতা দেখেছে, খাওয়া নাই, দাওয়া নাই, রাস্তার মধ্যে এই গোপালী পুলিশেরা কিভাবে নির্যাতন করেছে। 2টা মেয়ে যাচ্ছে রে ভাই, একটা মেয়েকে এক পুলিশ পিটাইতে পা ভেঙে ফেললো, স্টুডেন্ট রক্তাক্ত করে ফেললো। আরেকটা মেয়ে তাকে বাঁচাইতে গেল, তাকেও মারলো। এই হায়েনারা, এই কুত্তাদের বিচার করবেন না ভাই? আপনি তাদেরকে নির্বাচনে আনতে চান? ওই দৃশ্যগুলো প্রত্যেক দিন শতবার প্রচার করতে হবে। ওই দৃশ্যগুলো বাংলাদেশের রাস্তাঘাটে শেখ মুজিবের যেমন ছবি লাগায় ছিল, শেখ মুজিবের ছবি যেমন 5 বছর দেখেছেন আপনারা, ওই একটা এই ছবির পিছনে যে 1000 কোটি টাকা খরচ করে, তোমাদের দাবি হওয়া উচিত যে প্রত্যেক সেই আগের সেই টিভির পর্দাগুলো চালু করা হোক, সেইখানে এই আওয়ামী লীগের অ্যাট্রোসিটি দেখানো হোক। এটা তো বলতে শোনো, তোমরা মাথায় বুদ্ধি করে কাজ করো। সেনাবাহিনীর বিরুদ্ধে লেগে তুমি কি করবা? সেনাবাহিনী তো একটি ইনস্টিটিউশন, যেই মুহূর্তে সেনাবাহিনীর তোমরা বিতর্কিত করবা, সেই সেনাবাহিনী দুর্বল হয়ে যাবে। আর ইন্ডিয়া সেই সুযোগে হাসিনার সাথে চুক্তি করা আছে, দেশ দখল করে দিবে। হাসনাত আব্দুল্লাহ এই বাচ্চা ছেলে তো বুঝতে পারে নাই যে কোন সময় কোন কথা বলবো। তুমি তো নিজে দাওয়াত নিয়ে গেছো ওইখানে, তোমাকে পার্সোনালি অনেক কথাই বলবে, সেই সব কথা তো তোমার বাইরের দরকার নেই। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তোমাকে যদি উনি বলেও থাকেন, তোমাকে কিন্তু সেটা বলা ঠিক হয় নাই। কেন একটা রাষ্ট্রের ভিত নড়িয়ে দিবে। আপনি চিন্তা করেন, রাষ্ট্রের ভিত
জানতেন বিষয় না, এটা কিন্তু একটা বিশাল বিষয়। অবশ্যই ভিত আপনি একটা ঘরের পুরো নিচে আপনি কেটে দিলেন, ওই খুঁটি কেটে দিলেন, ঠাপাস করে ঘরটা পড়ে যাবে, পড়বে না? সামান্য একটা বাতাসেই পড়ে যাবে। আপনি সেই কাজটা করতে হাত দিয়েছেন এবং অপরিপক্কতার মাধ্যমে আপনি কথাগুলো দিয়ে আপনি হিরো সাজলেন। এতে কি করলেন? আপনার দলকে শত বছরে পিছনে ফেলে দিলেন। এখন তো সব সত্য বের হয়ে আসতেছে, তারই সঙ্গী সার্জিস তো বলে দিল। এখন তাইলে কি এই যে এনসিপি যেই ঘটা করে আজকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, আবার ঘটা করে তারা মিশিয়েও যাচ্ছে। কারণ মানুষের এখন আস্থা রাখতে পারছে না, কারণ এই বাচ্চারা তো তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে জ্ঞান কম, এদের ওই পারসিভনেস নাই বুঝার জন্য। তারা পরামর্শ করে না, আমাদের মুরাদের মতো দাড়িওয়ালাদের সাথে একটু পরামর্শ করতো আগের দিনের মানুষ, আগের দিনের ইয়াং ছেলেরা যে মুরা মানুষ কি বলে, এটা পরামর্শ করে না। অল ইন অল তারা আরে ভাবে কেমনে চায়নাতে দেখো বুড়া বুড়া লোকগুলোকে রাজনেতা বলে, ওই কি বলে ও নেতা, তারপরে নূর নেতা, সব নেতা ইয়াং নেতা। আরে ভাই আমাদের সাথে তো একটু পরামর্শ করো না যে ভাই এটা কি করবো, এটা কি করবো, এটা কি বলবো। তোমাদেরকে কি আমাদের দরজা বন্ধ করে রাখছে? নূরের সাথে তো আমার অসংখ্যবার দেখা হয়েছে। নূর তো বলতে পারে ভাই একটু আসি আপনার বাসায়, যদি ও মনে করে যে ওর একটু স্ট্যাটাস কমে যাবে। আরে ভাই হ্যাঁ, তোমাদের তাই যদি তাই না হয় তারপরে আসেন। এটা আমি শেষ করে দেই ভাই। দেখুন আমার প্রিয় জনগণ, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা খুব বেশি সময় পাবো না, আপনি সামরিক বাহিনীর ব্যাপারে এই সামরিক বাহিনী নিয়ে বিতর্ক তৈরি করবেন না। আপনার সামরিক বাহিনী হলো দেশের খুব স্পর্শকাতর একটা জায়গা। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনী ছাড়া কোনো উপায় নাই। আরেকটা ক্রাইসিস লাগুক এখন, এই সেনাবাহিনীকে আবার আপনি ধরে যাবেন সেনাবাহিনীর কাছে, লাগুক না একটা ক্রাইসিস, ওই ডক্টর ইউনূস বলবে ওকে দেন এখন সামরিক শাসন জারি করে দেন। কথার কথা বলছি, জরুরি অবস্থা জারি। এমনকি এই মুহূর্তে পর্যন্ত, এই মুহূর্তেও তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে চোর ডাকাত, যে সমস্ত মব টব এই সমস্ত হচ্ছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই মুহূর্তে যদি আপনি আর্মি উঠায় নেন, দেখেন না দেশে কি হয়। আমরা সেনাবাহিনী, যদিও আমাদের সেনাবাহিনী খুব ধৈর্যশীলতার সাথে, তারা কিন্তু খুব এগ্রেসিভ ওয়েতে কাজ করছে না, জনগণকে ভালোবেসে, এবং সেনাপ্রধান সেভাবে ডিরেকশন দিয়েছে। এবং এখন ধরেন এইভাবে একটা ইনস্টিটিউশনকে পচানো কোনোভাবেই ঠিক না। মানুষের কথায় কথায় দালাল বলে, এইটা কি একটা কথা হইল রে ভাই? আপনি কেন দালাল বলবেন আরেকজনকে? জি কর্নেল আব্দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান আল মামুন, আপনার কাছে একটু ফিরি। সেটা হচ্ছে যে এই যে সামরিক বাহিনীর ব্যাপার নিয়ে হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, তাতে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। ঠিক এই বিতর্ক যখন তুঙ্গে, তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তাতে কিন্তু হাসনাত আব্দুল্লাহর অবস্থান এবং তার বক্তব্যের সাথে একেবারেই প্রকাশ্যে সরাসরি স্পষ্টভাবে দ্বিমত পোষণ করেছেন। এবং সার্জিস আলম বলেছেন, যেটাকে হাসনাত আব্দুল্লাহ প্রেশার ক্রিয়েট করা বা চাপ প্রয়োগ করা বা বল প্রয়োগ করা বা বাধ্য করার মতো একটা অ্যাপ্রোচিং এর বিষয়টা বলেছেন, সেই জায়গায় আমার দৃষ্টিটা ভিন্ন। তার মানে সেটাকে তিনি সাধারণ আলোচনা এরকম বলছেন। তো এই যে দুইজনের ভিতরে যে এই যে পরস্পর বিরোধী অবস্থান, তাতে কি জাতীয় নাগরিক পার্টি যেটা এনসিপি, তারা কি খানিকটা পিছনে চলে গেল, যেমনটি কর্নেল আব্দুল হক বলছিলেন? আপনার কি মনে হয়? এবং সার্জিস আলমের এই পোস্টটাকেও আপনি কিভাবে দেখছেন? আমি দুইজনের পোস্টে পড়েছি, হ্যাঁ দুইজনই আমার সাথে। আমরা অল্প সময় পাবো, মনে হয় 2 মিনিট মতো পাবো। আমি এটুকুই বলবো, আসলে সত্যিকার অর্থেই তারা একজন বলতেছে প্রেশার ক্রিয়েট করা, আরেকজন বলতেছে নরমালাইজড। এইখানে আমার কোনো রকম মন্তব্য নেই। আমার মন্তব্যটা হচ্ছে যে সেনাপ্রধান যে কোনোভাবেই হোক এই কথাটুকু উনি বলেছেন যে ইনক্লুসিভলি আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যায় কিনা। এই প্রস্তাব হোক বা আলাপের চলেই হোক, এই পর্দার আড়ালেই হোক, যে কোনোভাবে হোক সেনাপ্রধান এই কথাটি বলেছেন। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, বিগত 3টি নির্বাচন এই সেনাবাহিনী, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সেনাবাহিনী আসলে এই দেশের মানুষের একটা আস্থার প্রতীক, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই। এবং যে কোনো ধরনের হাঙ্গামা লাগুক, মারামারি লাগুক, সেনাবাহিনী সেখানে প্রেজেন্ট হওয়ার সাথে সাথে 7 গুণ মাপ, একদম জনগণ ঠান্ডা। এবং জনগণ ওই সময় একটা আস্থা রাখে যে সামরিক বাহিনী উপস্থিত হচ্ছে, এখানে সব সমস্যার সমাধান হবে। দুর্নীতির একটা প্রধান নিয়ামক হিসেবে আমরা 6-7 সালে দেখেছি, আমাদের বয়স কম থাকলেও আমরা তখন দেখেছি সেনাবাহিনীর রোলটা কি ছিল। সেই জায়গা থেকে বিগত 3টা নির্বাচন হয়ে গেল, 14 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন। এই যে আমরা নির্যাতনের শিকার হচ্ছি বারবার, সেনাবাহিনীকে আমাদের দিকে একবারও তাকায় দেখে নাই। এই দেশের মানুষের যে ভোটাধিকার হরণ হইলো বিগত 16 বছরে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হলো, গুম করা হলো, নারী নির্যাতন হলো, সবকিছু হলো,
আমার এটা হলো তাদের প্রতি, আমি তাদের প্রতি মানে রাগে বলছি না, এটা একটা আমার আক্ষেপ। আমি এই দেশের, হ্যাঁ, এটা প্রত্যাশার জায়গা থেকে এটা আমার আক্ষেপ। আমি এই দেশের জনগণ, আমি তাদের উপর যে আস্থা রাখি, যে বিশ্বাস রাখি, তারা তো সেটা আসলে করতে পারে না। দর্শক, আপনাদের সবাইকে আমরা খুব সংক্ষেপে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাইছি। খোদা হাফেজ।